Hello student, how are you? স্বাগতম ফার্স্ট ক্যারেট একাডেমি। তোমাদের সবাইকে আমাদের আজকের এই ক্লাসে স্বাগতম। আমাদের আজকের বিষয় হচ্ছে দ্বিতীয় মাসিক পরীক্ষা 2021, বিষয় গণিত, শ্রেণী পঞ্চম। আজকে আলোচনার বিষয় হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা। তোমাদের যে দ্বিতীয় মাসিক পরীক্ষার প্রশ্নটা রয়েছে সবাই তোমরা হাতে নাও এবং তোমাদের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো নিয়ে বসে পড়ো। আমি চেষ্টা করব তোমাদের আজকের এই আলোচনার মাধ্যমে সেই সমস্যাগুলো সমাধানের জন্য। তোমাদের 1 নম্বর প্রশ্নে যে সকল সমস্যাগুলো ছিল তার মধ্যে প্রথম সমস্যাটি হচ্ছে ক, 12 ও 15 এর সাধারণ গুণনীয়ক কয়টি? আমরা এগুলো সবাই জানি। আমি যখন তোমাদের ক্লাসে বুঝিয়েছিলাম খুব ভালোভাবে বুঝিয়েছিলাম। এরপর লক্ষ্য করো আজকের এই সমস্যাটা অনেকেরই এই পরীক্ষায় এই বিষয়টি হয়নি এবং হয়তো বুঝতে পারোনি। তো 12 ও 15 এর সাধারণ গুণনীয়ক কয়টি? উত্তর 2টি, যথা 1 ও 3। এখন এটি কিভাবে? 12 ও 15 এর সাধারণ গুণনীয়ক কয়টি? সাধারণ কথার অর্থ হচ্ছে মিল, অর্থাৎ 12 এর গুণনীয়ক হলো 1, 2, 3, 4, 6, 12। গুণনীয়ক কোনগুলো? 12কে যে সকল সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য ওই সংখ্যাগুলো হচ্ছে 12 এর গুণনীয়ক। তাহলে 12কে 1, 2, 3, 4, 6, 12 দ্বারা নিঃশেষ বিভাজ্য, তাই এগুলো হচ্ছে 12 এর গুণনীয়ক। অনুরূপভাবে 15 এর গুণনীয়ক হলো 1, 3, 5, 15। এই যে 12 ও 15 এর গুণনীয়ক গুলো রয়েছে এদের মধ্যে 1, 3, 1, 3, এই 1 এবং 3 এই উভয় জায়গাতে রয়েছে, যার কারণে এরা হচ্ছে কি সাধারণ গুণনীয়ক। সুতরাং আমরা বলতে পারি এখানে 12 এবং 15 এর সাধারণ গুণনীয়ক হলো 1 ও 3। এবার হচ্ছে 1 নম্বর প্রশ্ন উত্তর খ। খ নম্বর প্রশ্নটি ছিল 6টি খাতা ও 9টি পেন্সিল সর্বাধিক কতজন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে? আমরা যখন 6টি খাতা ও 9টি পেন্সিল সর্বাধিক কতজন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে, এই প্রশ্ন সমাধানের জন্য আমাদেরকে কি করতে হবে? 6 ও 9 এর গসাগু বের করতে হবে। সর্বাধিক কতজন শিক্ষার্থীর মধ্যে ভাগ করে দেবে, অর্থাৎ এই 6টি ও 9টি যে খাতা ও পেন্সিল রয়েছে এদেরকে এমনভাবে ভাগ করতে হবে যেন সবাইকে সমান করে ভাগ করে দেওয়া যায়। যেমন এখানে এটা করার জন্য কি করতে হবে? 6 ও 9 এর গসাগু সংখ্যাই হচ্ছে ভাগ করে দেওয়া সর্বাধিক শিক্ষার্থী সংখ্যা, অর্থাৎ 6 ও 9 এর গসাগু হচ্ছে কত? 3। অর্থাৎ আমরা যদি 3 জন শিক্ষার্থীর মধ্যে এই 6টি খাতা ও 9টি পেন্সিল সমানভাবে ভাগ করে দেওয়া যাবে, এর চেয়ে বেশি কোনো লোকের মধ্যে সমান করে খাতা ও পেন্সিল ভাগ করে দেওয়া সম্ভব নয়। যেমন 3 জনকে যদি ভাগ করে দেখো, লক্ষ্য করো এই 6টি খাতা 3 জনকে দিলে প্রত্যেকে 2টি করে পাবে। এরপর 9টি পেন্সিল যদি আমি 3 জনকে ভাগ করে দেই তাহলে প্রত্যেকে 3টি করে পাবে। 1 নম্বর প্রশ্নের উত্তর গ। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 44 ও 62কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ 2 থাকে? কোন বৃহত্তম সংখ্যা দ্বারা? অর্থাৎ আমরা যখন বৃহত্তম সংখ্যা নির্ণয় করি মূলত এই 44 ও 62কে ভাগ যায় এমন আমরা কিন্তু ভাজক সংখ্যা বের করি। অর্থাৎ কোন বৃহত্তম সবচেয়ে কোন ভাজক সংখ্যাটি দ্বারা এদেরকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ 2 থাকে। যেহেতু ভাগশেষ থাকে প্রতি ক্ষেত্রে ওই সংখ্যা দিয়ে ভাগ করলে, সেক্ষেত্রে প্রথমে আমাদের কি করতে হবে? এই 44 ও 62 থেকে এই ভাগশেষ সংখ্যাটি বাদ দিয়ে নিতে হবে, অর্থাৎ বিয়োগ করতে হবে। তাহলে লক্ষ্য করো এখানে 44 বিয়োগ 2 সমান 42, 62 বিয়োগ 2 সমান 60। তাহলে কি করতে হবে? যেহেতু ভাগশেষ থাকে ভাগ করলে, তাই আমাদের কি এই 2কে বাদ দিতে হবে। এখন আমরা কি করব? এদেরকে ভাগ যায় এমন গুণনীয়ক বের করব, অর্থাৎ
গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, অর্থাৎ সবচেয়ে বড় যে গুণনীয়ক। গুণনীয়ক মানেই তো আমরা কি করি, নির্ণয় করি, ভাজক নির্ণয় করি। তাহলে 42 ও 60-কে ভাগ যায় এমন সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে কি 6। তাহলে আমরা এই 6 নির্ণয় করার জন্য কি করব, আমরা প্রথমে আমরা 44 থেকে ও 62 থেকে বাক্সের সংখ্যাটি বাদ দিয়ে দিব। বাদ দেওয়ার পর যে বিয়োগ ফল থাকবে 42 ও 62, এদেরকে আমরা গসাগু বের করব। গসাগু বের করলেই আমরা সেই নির্ণয় বৃহত্তম সংখ্যা পাবো। আশা করি বুঝতে পেরেছ। এবার হচ্ছে ঘ নম্বর প্রশ্নের উত্তর। প্রকৃত ও অপ্রকৃত ভগ্নাংশের মধ্যে ছোট ভগ্নাংশ কোনটি? আমরা জানি ভগ্নাংশ, সাধারণ ভগ্নাংশ 3 ধরনের, একটা হচ্ছে প্রকৃত, আরেকটা হচ্ছে মিশ্র, আরেকটা হচ্ছে অপ্রকৃত। প্রকৃত ও অপ্রকৃত ভগ্নাংশের মধ্যে ছোট ভগ্নাংশ কোনটি? এটা আমরা সবাই জানি, প্রকৃত ভগ্নাংশ হচ্ছে ছোট এবং অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে কি বড়। কারণ অপ্রকৃত ভগ্নাংশের সাথে একটি পূর্ণ সংখ্যা যুক্ত থাকে এবং তার সাথে একটি প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকে। আর প্রকৃত ভগ্নাংশ হচ্ছে একটি পূর্ণ সংখ্যার খণ্ড অংশ, অর্থাৎ যেমন 4/1, 5/1 এরকম। এবার হচ্ছে ও নম্বর। আনিকা ও আয়রা একটি রুটিকে ভাগাভাগি করে নিল। রুটিটি ভাগ করে আনিকা 3/2 অংশ এবং আয়রা 3/1 অংশ নিল। কে বেশি রুটি নিল? তাহলে একটা জিনিস লক্ষ্য করো, এই যে ডাকটা এখানে রয়েছে, এখানে কি বলছে, আনিকা ও আয়রা একটি রুটিকে, অর্থাৎ একটা রুটিকে তারা 2 ভাগ করে নিয়েছে। ভাগ করে নেওয়ার পর মোট ভাগ করছে 3টা। 3 ভাগ করে আনিকা নিয়েছে 3/2 ভাগ, আর আয়রা নিয়েছে 3/1 ভাগ। এখানে একটা জিনিস লক্ষ্য করো যে যদি ভগ্নাংশের ক্ষেত্রে, হ্যাঁ, যদি এক বা দুই বা ততোধিক ব্যক্তি যদি কোনো অংশ ভাগ করে নেয়, হ্যাঁ, এক্ষেত্রে বড় ছোট নির্ণয়ের একটা নিয়ম আছে। একটা হচ্ছে সমলব আর একটা হচ্ছে সমহর। এখানে লক্ষ্য করো, এখানে দুইটা ভগ্নাংশেরই হর একই। তাহলে আমরা জানি হর একই হলে, অর্থাৎ এখানে ব্যাখ্যাটা দেওয়া আছে, হর একই হলে যে ভগ্নাংশের লব বড়, অর্থাৎ এই দুইটা ভগ্নাংশেরই কি হর একই। এক্ষেত্রে এই ভগ্নাংশ দুটির মধ্যে এই যে প্রথম ভগ্নাংশ রয়েছে এটার লব বড়। আবার এখানেও হর 3, এখানেও হর 3। এই ভগ্নাংশটি লব হচ্ছে 1, অর্থাৎ ছোট। তাহলে আমরা বলতে পারি যে হর একই হলে যে ভগ্নাংশের লব বড়, অর্থাৎ এটা বড়, হ্যাঁ, তাহলে সেই ভগ্নাংশটি বড়। তাহলে এই ক্ষেত্রে তাহলে কে বেশি অংশ রুটি নিল, সেক্ষেত্রে যেই ভগ্নাংশ বড় হবে সেই ভগ্নাংশ যে নিয়েছে সেই কি বেশি অংশ রুটি নিয়েছে। অর্থাৎ এই আনিকা ও আয়রা এর মধ্যে তাহলে আমরা বলতে পারি আনিকা বেশি অংশ রুটি নিয়েছে, অর্থাৎ উত্তর হচ্ছে কি আনিকা। এবার হচ্ছে 6 নম্বর। শফিক 4/1 মিটার কাপড় 25 টাকায় ক্রয় করলেন। ক্রয় করা মানে হচ্ছে কি কেনা। তাহলে 1 মিটার কাপড়ের মূল্য কত? এটা আমরা তো জানি, আমি বলছিলাম ক্লাসের সময় যে 10টি গরুর দাম কত। তাহলে অবশ্যই আমরা আগে জানার চেষ্টা করব একটি গরুর দাম কত। আবার 10টি গরুর দাম দেওয়া আছে, আমি একটি গরুর দাম কিভাবে বের করব? আমরা তো ঐকিক নিয়মে শিখেছি। লক্ষ্য করে এখানে যেমন শফিক 4/1 মিটার কাপড় 25 টাকায় ক্রয় করলেন। তাহলে 1 মিটার কাপড়ের মূল্য কত? সমস্যাটি সমাধানের জন্য দেখো নিচে ব্যাখ্যা রয়েছে। 4/1 মিটার কাপড়ের মূল্য 25 টাকা। তাহলে আমরা জানি 1 মিটার কাপড়ের মূল্য কত? যখনই আমরা, হ্যাঁ, ঐকিক নিয়মের ক্ষেত্রে এক অংশের মান বের করব, সেক্ষেত্রে এক অংশের মান নির্ণয় করতে গেলে কি হবে, ভাগ হবে। হ্যাঁ, তবে যখন আমরা একই পরিমাণ খাদ্য খাওয়ার জন্য, হ্যাঁ, জন বা দিনের ক্ষেত্রে ওই ক্ষেত্রটা একটু ভিন্ন, ওটা আমরা পরে আলোচনা করতে পারবো। এই ক্ষেত্রে হচ্ছে 1 মিটার কাপড়ের মূল্য তাহলে কত, কম। আমরা বলবো কি কম। কম হলে কি ভাগ। ভাগ হলে কি হবে, এখানে এই যে বাম পাশে যে ভগ্নাংশটি রয়েছে এই ভগ্নাংশটা কি উল্টে যাবে, আর এই ডান পাশে যে 25 সংখ্যাটি আছে এটা উপরে থাকবে এবং এই ভগ্নাংশ কি উল্টে যাবে। অর্থাৎ উল্টে গেলে কি হবে, মানে 4 হয়ে যাবে কি উপরে আর 1 চলে যাবে কি নিচে। এখন বলতে পারো স্যার তাহলে 25 সাথে এখানে গুণ হলো কেন? অর্থাৎ এখানে 25 সংখ্যাটি পূর্বে রয়েছে এবং এখানে যে গুণ সংখ্যাটি রয়েছে সেটা হচ্ছে কি
যদি এর সাথে আরো অন্য কোনো সংখ্যা যুক্ত হয় তখন এখানে কি গুণ হয়ে সংখ্যাটি যুক্ত হবে, অর্থাৎ 25 গুণ 4, তার মানে কি 4 25 100, আর নিচে হ্যাঁ কি 1, এটা কি দেওয়ার প্রয়োজন নেই, কারণ আমরা জানি যে কোনো পূর্ণ সংখ্যার নিচে হর কত থাকে 1 থাকে, অর্থাৎ এখানে কত 100, অর্থাৎ এর এখানে 1 রয়েছে। যখন আমরা কোনো সংখ্যার ভাগফল, গুণফল, বিয়োগফল, যোগফল বের করে ফেলবো, সবশেষে সমাধান নিয়ে ফেলবো, তখন এই ক্ষেত্রে নিচে 1 দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার হচ্ছে 6 নম্বর। 6 নম্বর বলা হয়েছে যে বিপরীত ভগ্নাংশ কাকে বলে। আমরা জানি বিপরীত কথার অর্থ কি, যেমন বিপরীত মানে যা আছে তার কি উল্টো, অর্থাৎ কোনো ভগ্নাংশের লব ও হরের স্থান বদল করলে যে ভগ্নাংশ পাওয়া যায় তাকে ওই ভগ্নাংশের বিপরীত ভগ্নাংশ বলে। তাহলে লব ও হরের স্থান বদল করলে, অর্থাৎ আমরা যদি বলি যেমন এখানে আমি লিখলাম 4, এখানে লিখলাম 3, তাহলে এটি কি হলো, এখানে হচ্ছে 3 হচ্ছে হর, সরি 3 হচ্ছে লব আর 4 হচ্ছে হর। এখন আমি যদি এটাকে উল্টাই, অর্থাৎ মানে কি বলছে, স্থান বদল করলে লব ও হরের স্থান বদল, অর্থাৎ হর হয়ে যাবে কি লব আর লব হয়ে যাবে কি হর। এভাবে অর্থাৎ যদি আমরা হরকে লব বানাই, আবার লবকে আমরা যদি হর বানাই, তাহলে প্রদত্ত ভগ্নাংশের যে ভগ্নাংশটা আমরা পাবো সেটাই হবে কি ওই ভগ্নাংশের বিপরীত ভগ্নাংশ, অর্থাৎ 3/4 হচ্ছে 4/3 এর বিপরীত ভগ্নাংশ। এরপর লক্ষ্য করো বর্গীয় জ কতগুলো 0.001 দ্বারা, অর্থাৎ আমরা জানি কোন সংখ্যার 3 ঘর বামে যদি, অর্থাৎ 3 অঙ্ক বামে যদি দশমিক থেকে, সেটা হচ্ছে কি সহস্রাংশ। তাহলে এটা হচ্ছে সহস্রাংশ, অর্থাৎ 0.001 দ্বারা 3.004 গঠন করা যায়। একটা দিন মনে করবি এখানে হচ্ছে সহস্রাংশ, তাহলে সহস্রাংশ দিয়ে কিন্তু সহস্রাংশই গঠিত হবে। তাহলে এখানে কতগুলো সহস্রাংশ আছে সেই সংখ্যাটি আমরা পাওয়ার জন্য যেটা করব সেটা হচ্ছে এই যে সংখ্যাটা গঠন করলাম সেই সংখ্যাটি থেকে দশমিক তুলে দিলে যে মানটা পাওয়া যাবে সেটাই হচ্ছে কি আমাদের প্রাপ্ত ফল, অর্থাৎ এখানে দশমিক তুলে দিলে হবে 3004, অর্থাৎ এই সংখ্যাটি 3004টি সহস্রাংশ দ্বারা গঠিত। তাহলে আমরা আশা করি বুঝতে পেরেছি। আবার বলছি, এখানে কতগুলো সহস্রাংশ দ্বারা এত গঠিত হয়েছে, অর্থাৎ সহস্রাংশ দ্বারা সহস্র গঠিত হবে, আবার শতাংশ দ্বারা শতাংশ গঠিত হবে, দশমাংশ দ্বারা দশমাংশ গঠিত হবে। সেক্ষেত্রে আমরা এখানে সহস্রাংশ দ্বারা সহস্রাংশ গঠন করলাম, তাহলে এখানেও 3 ঘর বামে দশমিক, এখানেও 3 ঘর বামে দশমিক, অর্থাৎ বিষয়টা হচ্ছে এই যে এখানে যে বিষয়টা আমরা বললাম, এই যে এটা হচ্ছে কি এখানে সহস্রাংশ। তাহলে আমরা কিভাবে হিসাব করব সহস্রাংশ, আমি দশমিক বিন্দু তুলে যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটা হিসাব করব, অর্থাৎ 3004টি সহস্রাংশ। যদি আমরা এভাবে অনুরূপ ভাবে চিন্তা করি, যেমন আমি যদি বলি যে এখানে 20.07, দেখো এখানে 1 দিলাম, তাহলে এখানে কতটি সহস্রাংশ রয়েছে যদি আমি হিসাব করি, তাহলে আমরা জানি সহস্রাংশে 3 ঘর বামে দশমিক থাকে, তাহলে আমরা 3 ঘর এই দশমিকটির বিন্দুটা বাদ দিয়ে দিব, বাদ দিলে যে সংখ্যাটা পাওয়া যাবে, অর্থাৎ 2 কত 20,071, আর মানে হচ্ছে এই সংখ্যাটিতে 20,071টি কি আমার সহস্রাংশ রয়েছে। আশা করি বুঝতে পেরেছ। এবার হচ্ছে ঝ নাম্বারটা কি আছে, 0.006 ভাগ 30 সমান কত। এই ভাগটি বোঝার জন্য আমাদেরকে দশমিক ভগ্নাংশের ভাগ সংক্রান্ত আমাদের পূর্ণ ধারণা থাকতে হবে। দেখো ডান পাশে যে এই ভাগের যে ফলটা আছে, ফলের এটা এখানে একটা রাব দেওয়া আছে, রাবটা হচ্ছে কি
দেখো এখানে দেওয়া আছে 30 ভাগ কত 0.0006। আমি বলছিলাম দশমিক ভগ্নাংশের যখন আমরা ভাগ করব তখন প্রথম শর্ত হচ্ছে ভাজক পূর্ণ সংখ্যা থাকতে হবে। এই যে ভাজকটা এটা কি পূর্ণ সংখ্যা থাকতে হবে। আর বাহ্যের দশমিক বিন্দু থাকবে কি থাকবে না সেটা বিষয় না, কিন্তু ভাজক অবশ্যই পূর্ণ সংখ্যা দিতে হবে। তাহলে আমরা যদি এই ভাজক দিয়ে দশমিক সংখ্যাকে আমরা ভাগ করি, অর্থাৎ দশমিক যুক্ত ভাজ্যকে ভাগ করি, সেক্ষেত্রে কি হবে? তাহলে 30 দিয়ে আমরা ভাগ করবো একে। 30 দিয়ে যখন 0.0006 ভাগ করব, তখন যে প্রথমে খেয়াল করতে সেটা হচ্ছে দশমিকের আগের সংখ্যাকে অবশ্যই অবশ্যই ভাগ করতে হবে, অর্থাৎ এখানে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। তাহলে আবার বলছি কি করতে হবে, দশমিক বিন্দুর আগের সংখ্যাকে অবশ্যই ভাগ করতে হবে। কত দিয়ে ভাগ করবো? 30 দিয়ে। এখন প্রশ্ন হচ্ছে 30 থেকে তো 0 তো ছোট, তাহলে তো ভাগ যায় না আমরা বলি, কিন্তু না, এখানে ভাগ যায়। কতবার যায়? 0 বার যায়। কারণ আমরা এখানে যতবার ভাগ যায় তত দিয়ে আমরা এই ভাজকে গুণ করি, গুণ করে কিন্তু আমি এখানে ফলটা লিখি। তাহলে আমরা জানি যে 0 দিয়ে 30 কে গুণ করলে কত হয়? 0 হয়। ঠিক আছে? আচ্ছা, তার মানে কি ভাগ যাচ্ছে। তাহলে কতবার যাচ্ছে? 0 বার। তাহলে 0 0 বার দিলাম, পরে এটা নিচে 0 লিখলাম। এরপর লক্ষ্য করো এই যে দশমিক আছে, এই দশমিকটা কি করব আমরা এখন? এখানে তো 0, আমরা 0 কাটে নেবো, কিন্তু এর আগে এখানে দশমিক বিন্দুর একটা ব্যবস্থা করতে হবে। আর সেটা কি, এই দশমিক বিন্দুটা কি অবশ্যই কি করতে হবে, এই যে ভাগফলে আমরা কি করব? স্থানান্তর করব। ভাগফলে এই বিন্দুটাকে আমরা কি করব? ভাগফলে স্থানান্তর করব। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা স্থানান্তর করার পর আমরা কি করব? এই যে শূন্য রয়েছে এই শূন্যটাকে আমরা কি কাটে নামাবো, এখানে যে কাটে নামাইলাম আমরা, কাটে নামালাম। এরপর আমরা কি করব? শূন্য কাটে নামাইলাম। এখন কতবার যায়? একটা জিনিস মনে রাখবে যে কোনো সংখ্যা কেটে নামানোর পর তাকে অবশ্যই অবশ্যই ভাগ করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে কতবার যায়? তাহলে সেটার উত্তর হচ্ছে কি, দেখো 0 দিয়ে আমরা ভাগ করব, 30 দিয়ে ভাগ করবো, কতবার যায়? 0। এই যে 0 বার দিলাম, এই যে এখানে 0 লিখলাম। তাহলে এই 0 কাটে নামাইছিলাম, পরে আমি 30 দিয়ে ভাগ করলাম, 0 বার যা, এই যে 0 বার লিখলাম। এখন প্রশ্ন হচ্ছে এই যে আরেকটা 0 রয়ে গেছে, তাহলে আমরা কি করব? সেই শূন্যটাকে আমরা কি করব? কেটে নামাবো। এই দেখো এখানে কেটে নামাইলাম। ঠিক আছে? এখন দেখো এই যে শূন্যটা যে কেটে নামাইলাম, এখন এই শূন্যটাকে কেটে নামানোর পর আমরা কি করবো? আবার ভাগ করতে হবে। তাহলে আবার 0 বার দিলাম, এই যে 0। ঠিক আছে? তদ্রুপ ভাবে আবার কি করব? 6 কেটে নামাবো। এখন এই যে 6 কেটে নামাইলাম, এখন কতবার যায়? 0 বার। এই যে 0 বার দিলাম, এই যে নিচে 0 লিখলাম, আমি কিন্তু 6 কেটে নামাইছি। হ্যাঁ, আমি 0 বার দিলাম, আবার 6 বিয়োগ করে নামাইলাম। এরপর তো কোনো সংখ্যা কাটা নামানো নাই। এখন এই শূন্যটা, তাহলে এটা তো বিয়োগ করে নামাইলাম, এই যে সংখ্যাটি বিয়োগ করে নামাইলাম, কিন্তু এই শূন্যটার কি হবে? এই শূন্যটার কি হবে? সেই ক্ষেত্রে আমরা যেটা করি, এই যে শূন্যটা রয়েছে, এই শূন্যটা কি সর্বশেষ যখন কোনো সংখ্যা কাইটা নামানো থাকবে না, কিন্তু আমাকে কিন্তু ভাগফল মিলাইতে হবে, ওই অবস্থায় আমরা যেটা করব সেটা হচ্ছে ভাগফল মিলানোর জন্য আমরা কি করব? একটা শূন্য ব্যবহার করব। যখন 6, তাহলে ডানে একটা শূন্য দিলে কত? 60। তাহলে এখন কতবার যাচ্ছে ভাগ? কতবার যাচ্ছে ভাগ? যাচ্ছে কতবার? এই যে দেখো 2 বার। তাহলে 2 বার যেহেতু ভাগ যাচ্ছে, মানে কি 30 দিনে কত? 60। তারপরে আমার ভাগ শেষ। তাহলে আশা করি তোমরা এই ভাগটা বুঝতে পেরেছো। তাহলে ফল হলো কত? 0.002। আচ্ছা, এবার হচ্ছে পরবর্তী প্রশ্ন। দেখো ইও নম্বরটা কি বলা হয়েছে? 50.017 ভাগ কত? 1000। অর্থাৎ আমরা যখন 100, 1000, 10 এগুলো দিয়ে ভাগ করব, অর্থাৎ 1 থাকবে আর বাকি ডান পাশে যে অঙ্কগুলো আছে এগুলো কি শূন্য থাকবে। যদি এরকম কোনো সংখ্যা দিয়ে আমরা ভাগ করি, ঠিক আছে, সেই ক্ষেত্রে অর্থাৎ এরকম যদি কোনো ভাজক থাকে, সেক্ষেত্রে আমাদের ভাগ করার একটা নিয়ম আছে। ভাগের ক্ষেত্রে কি দশমিক বিন্দু ডানে যাবে, আর আরেকটা নিয়ম হচ্ছে গুণের ক্ষেত্রে আরেকটা নিয়ম হচ্ছে যে ভাগের ঠিক বিপরীত, সেটা হচ্ছে কি গুণের ক্ষেত্রে কি
গুণের ক্ষেত্রে ডানে আর ভাগের ক্ষেত্রে হচ্ছে কি বামে। সরি, দেখতে পাচ্ছি এখানে ফলটি ভুল হয়েছে, যাকে আমি এটা সংশোধন করে দিচ্ছি। দেখো এখানে তীর চিহ্নটা আসলে এইভাবে হবে, যেখানে তীর চিহ্ন রয়েছে সেখান থেকে কি বাম দিকে যাবে, অর্থাৎ আগেরটা ভুল হয়েছে। তাহলে আমরা বলছি কি হবে, যে যেখানে দশমিক বিন্দু আছে সেই বিন্দু থেকে কি বাম দিকে যাবে। তাহলে একের ডানে দেখো কটা শূন্য আছে, 3টি শূন্য আছে। তাহলে দশমিক বিন্দু যেখানে আছে সেই বিন্দু থেকে 3 ঘর বামে যাবে। আর দশমিক বিন্দু ডানে যে অঙ্কগুলো আছে এগুলো কি অক্ষত অবস্থা থাকবে, অর্থাৎ আমি লিখছি 1 7 1 পরে কত 0। আচ্ছা, এখন দশমিক বিন্দু এখানে আছে, এখান থেকে তোমার কোন দিকে যাবে, বাম দিকে যাবে। দেখো এই যে দশমিক বিন্দু এখানে আছে, এখান থেকে বাম দিকে যাবে। তাহলে বামে কয়টা অঙ্ক আছে, 2টা অঙ্ক আছে, কিন্তু আমার এখানে একের ডানে শূন্য আছে কয়টা, 3টা। তাহলে দশমিক বিন্দু 3 ঘর বামে, তাহলে এখানে 50 লিখতে গেলে 2টা অঙ্ক থাকে। তাহলে আমরা কি করব, এখানে আমরা 2টা অঙ্ক লিখে ফেলি। প্রথমে 0, পরে হচ্ছে 5, এরপরে কি আমি বলছি 3 ঘর বামে যাবে, তাহলে আরেকটা অঙ্ক থাকে। তাহলে সেই অঙ্কটা, যে অঙ্কটা কম পড়ে যাবে সেটা আমরা কি লিখবো, শূন্য ব্যবহার করব। তাহলে শূন্য যদি ব্যবহার করলাম, এরপরে আমরা কি এই শূন্যের বামে আমাদের কি লিখতে হবে, দশমিক দিতে হবে। ঠিক আছে। আর দশমিকের অবস্থান বোঝার জন্য, যে দশমিক যে তুমি এখানে দিয়েছো এটা প্রুফ কি, এর জন্য আমরা কি করে থাকি, দশমিক বিন্দুর বামে একটি শূন্য ব্যবহার করে থাকি। এই হচ্ছে হ্যাঁ তোমার এটার ফলাফল। আর এটা হচ্ছে একটু ভুল, দুঃখিত। আচ্ছা, লক্ষ্য করো তাহলে আমরা কি করলাম, যে অঙ্ক করার সময় খেয়াল করতে হবে যে এখানে কি হবে, একের ডানে যদি 3টা শূন্য থাকে, ভাগ করার সময় দশমিক বিন্দু যেখানে আছে সেখান থেকে কি বাম দিকে যাবে। এখন যদি 3টা শূন্য থাকে তাহলে 3 ঘর বামে যাবে। আমি আবার বলছি, যেখানে দশমিক বিন্দু আছে ওই জায়গা থেকে দশমিক বিন্দু কি 3 ঘর বামে যাবে। তাহলে 1 2, এখানে একটা অঙ্ক কম পড়ে যাচ্ছে, তাই বামে কি একটা শূন্য দিলাম, এরপর কি দশমিক ব্যবহার করব, আর দশমিকের অবস্থান বোঝানোর জন্য এখানে কি শূন্য ব্যবহার করব। আশা করি বুঝতে পেরেছি। এবার হচ্ছে পরবর্তীটা লক্ষ্য করা, যে এখানে শতকরা বলতে কি বোঝায়। আমরা তো সবাই জানি শতকরা বলতে কি জানি, শতকরা তো অনেক মজার চ্যাপ্টার, তাই না? হ্যাঁ, অনেক মজার চ্যাপ্টার। কিন্তু শতকরা, শতকরা মানে কি, আমরা শত থেকেই কিন্তু শতকরা শব্দটা আসছে। তাহলে শতকরা মানে হচ্ছে একটি ভগ্নাংশ, আবার শতকরা হচ্ছে কি আবার একটি অনুপাত। তবে এটা কি ধরনের অনুপাত, এরকম একটা আমার মনের একটা প্রশ্ন আসতে পারে। শতকরা হচ্ছে এমন একটি ভগ্নাংশ বা অনুপাত যা 100 এর ভগ্নাংশ রূপে প্রকাশ করা হয়। অর্থাৎ যখন একটি ভগ্নাংশ লিখব এবং এই ভগ্নাংশের যখন হর 100 থাকবে, অর্থাৎ আবার বলছি, দেখো যখন হর 100 থাকবে, অর্থাৎ এরকম, যেমন এখানে আমি একটা 100 লিখলাম, 100। এখন তো লব তো কিছুই নাই, কিন্তু বলা আছে কি হর 100 হবে, অর্থাৎ 100 এর ভগ্নাংশ রূপে প্রকাশ করবে। 100 এর ভগ্নাংশ অর্থাৎ 100 ভাগের মানে উপরে কিছু থাকবে। তাহলে একটু যদি আমি 1 লিখি, তাহলে এটা হবে কত, 1%। এটাকে সংক্ষেপে বলা হয় কি 1%। এটা হচ্ছে কি সংক্ষিপ্ত। ঠিক আছে, এই হলো 1%। তাহলে আবার বলছি, শতকরা হলো এমন একটি অনুপাত যা 100 এর ভগ্নাংশ রূপে প্রকাশ করা হয়। তাহলে 100 ভাগের 1 যদি এখানে 2 লিখি, তাহলে 100 ভাগের 2 সংক্ষেপে লিখলে কত হবে 2%। এখানে 100 যদি লিখি, উপরে যদি 3 লিখি, তাহলে হবে কি 100 ভাগের 3 সংক্ষেপে লিখলে কত হবে 3%। ধন্যবাদ। এবার দেখো নম্বর। নম্বর এটা হচ্ছে শতকরায় প্রকাশ। আমাদের বইয়ে যে শতকরায় প্রকাশগুলো দেওয়া আছে এগুলো অবশ্য সাধারণ ভাবেই আমরা করতে পারি, কিন্তু কোনো জটিল হয় না। কিন্তু এটা হচ্ছে একটু জটিল। হ্যাঁ, এটা করতে গেলে আমাদের আরেকটু আপগ্রেড ধারণা থাকতে হবে। 8/3 কে শতকরা প্রকাশ করা, অর্থাৎ কোনো ভগ্নাংশকে যখন আমরা শতকরা প্রকাশ করব, সেক্ষেত্রে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে অবশ্যই হরকে 100 বানাইতে হবে। যদি 100 থাকে তাহলে তো কোনো কথাই নেই, আর যে 100 না থাকে তাহলে কি 100 বানাইতে হবে হরকে। তাহলে দেখো এই ক্ষেত্রে আমরা জানি 8 কি কোনো সংখ্যা দ্বারা গুণ করলে কিন্তু 100 হচ্ছে না। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, এই ভগ্নাংশের লব লব ও হরকে আমরা কি করব
100 দ্বারা গুণ করব। আবার বলছি, যদি হরকে কোনো সংখ্যা দ্বারা গুণ করে 100 হয়, হ্যাঁ, তাহলে আমরা ওইটা ওইভাবে হর ভগ্নাংশ বানাবো। আর যদি হরকে কোনো সংখ্যা দ্বারা গুণ করে 100 হবে না, এই অবস্থায় আমরা কি করব, ভগ্নাংশের লব ও হরকে 100 দ্বারা গুণ করবো, সরাসরি 100 দ্বারা। আচ্ছা, এটুক করার পর যেটুকু হবে আমাদের, হ্যাঁ, সেটা হচ্ছে এই যে আমরা গুণ করলাম, হ্যাঁ, 100 দিয়ে, এরপরে আমরা কি করব, এটাকে দুইটা ভাগ করব। দেখো আমি ভাগটা দেখাচ্ছি। এই যে অংশটুকু আছে, এই অংশটুকু এক ভাগ করব, আর 3 গুণ, হ্যাঁ, তিন তিন গুণ 100 কে এবং নিচে 8 কে আলাদা করব, অর্থাৎ দুইটা ভাগ করব। যে 3 গুণ 100, নিচে কত 8 লিখলাম, এরপর নিচে 100 রইলো, তাহলে এখানে গুণও রইলো, এই যে গুণ, আর 100, এই যে 100, উপরে কিছু নাই, মানে কি কোনো ভগ্নাংশের উপরে কিছু নাই এমন বলা যাবে না, তাহলে সেটা একটু উচ্চতর ধারণা। তবে এই অবস্থা আমাদের যে প্রাথমিক ধারণা, সেটা আমরা বলবো কি, উপর কিছু নাই মানে কি এক আছে। কারণ হলো, তুমি খেয়াল করবা, এই এক দিয়ে এই যে উপরটা গুণ করলে 3 গুণ 100 হয়, তাই না? সেক্ষেত্রে তাহলে কি এক আছে, অর্থাৎ 100/1। তাহলে আমরা কি করলাম, আবার বলছি, এই ভগ্নাংশকে আমরা লব হরকে 100 দ্বারা গুণ করব, পরে এখানে দুইটা ভাগ করব, একটা ভাগ হচ্ছে 3 গুণ 100 আর নিচে 8, এই 3 গুণ 100 আর নিচে যে 8, আর গুণ, এই যে গুণ, আর এই যে 100 নিচে, আর উপরে কিছু নাই মানে এক। ঠিক আছে, এই সংখ্যাটা আমরা পার্সেন্টের জন্য রেখে দেবো। আমরা জানি 100/1 মানে কি পার্সেন্ট, আর কোন সংখ্যার সাথে পার্সেন্ট যুক্ত হলেই সেটা কি শতকরা হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা, এরপর হচ্ছে 3 গুণ 100 আর এখানে 8, এখানে তো কাটাকাটি যায়, আর 4 দিয়ে কাটলে কত হবে 2, 4 দিয়ে কাটলে কত হবে 25, আর কাটাকাটি যায় না। তাহলে 3 দিয়ে 25 কে গুণ করলে 3×5 = 75, আর নিচে হচ্ছে কত 2 গুণ 100/1। এখন তুমি যদি কোনোভাবে এই 100/1 এখানে না লিখো, তাহলে আশা করি অঙ্কটা ভুল হয়ে যাবে। এরপর লক্ষ্য করো, নিচে 2, উপরে কত 75 গুণ 100/1। এখন আমরা কি করব, এরকম যদি অপ্রকৃত ভগ্নাংশ হয়, তাহলে আমরা তাকে কি করব, মিশ্র ভগ্নাংশে রূপান্তর করবো। তাহলে কত হবে 37 সমস্ত 2/1, আর 100/1 মানে কি পার্সেন্ট। অথবা তুমি এটাকে চলে দশমিকে প্রকাশ করতে পারো, তাহলে হবে 37.5%। এবার হচ্ছে নম্বর। নম্বর হচ্ছে আসল কাকে বলে। আসল কাকে বলে, আসল মানে কি, আমরা তো সবসময় বলি এই এটা আসল টাকা, এই এটা আসল জিনিস, মানে অরিজিনাল জিনিস, এখানে কোনো লাভ বা লোকসানের কোনো হিসাব নাই। অর্থাৎ বিনিয়োগকৃত টাকা কি কি বলা হয়, আসল বলা হয়। বিনিয়োগকৃত টাকা কোনটা, অর্থাৎ ব্যাংক থেকে যখন তুমি কোনো টাকা ঋণ নাও, এটা ব্যাংক থেকে হতে পারে, তো আমি আমার কাছ থেকে তুমি কোনো টাকা নিতে পারো, ঋণ নিতে পারো, ঠিক আছে, সেটাকে কি বলা, বিনিয়োগ করা হবে। আর এই যে তুমি আমার কাছে টাকা নিলা কোনো ব্যবসায়িক উদ্দেশ্যে, ঠিক আছে, তখন সেটাকে কি বলা হবে, আসল বলা হবে। ঠিক আছে, এইটাকেই বলা হয় বিনিয়োগকৃত টাকাকে আসল বলা হয়। আচ্ছা, এরপর দেখো, এইখানে যে একটা চিত্র দেখো, ক, খ, গ, ঘ, এখানে যে চিত্রটি রয়েছে বাম পাশের চিত্রটি একটি বর্গ, এর কোন ক, খ, ঘ, হ্যাঁ, লক্ষ্য করে এই যে ক, খ, ঘ, দেখো এই চিত্রটা দেখতে কিন্তু একটি বর্গের মতো মনে হচ্ছে, তাই না? আচ্ছা, যদি এটা একটু দেখতে বর্গের মতো মনে হয়, তাহলে আমরা জানি এই যে এখানে যে কোণটা থাকে বর্গের, এটা কি 90 ডিগ্রি থাকে। আর দেখো এই যে কর্ণটা, এটা হচ্ছে কি একটি কর্ণ, এই কর্ণটা কি করেছে, এই 90 ডিগ্রি কোণটাকে সমান দুই খণ্ডে খণ্ডিত করেছে। অর্থাৎ যখন একটি চতুর্ভুজের একটি কর্ণ, হ্যাঁ, চতুর্ভুজের যখন একটি কর্ণ আমরা কি করব, অঙ্কন করব, চতুর্ভুজ না, ঠিক বর্গের, হ্যাঁ, একটি কর্ণ অঙ্কন করব। কর্ণ অঙ্কন করার সাথে সাথে এটা যদি, এটা দেখো 90 ডিগ্রি, এখানে কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে যদি এটা যদি 90 ডিগ্রি হয়, হ্যাঁ, তাহলে 90 ডিগ্রি, এখন যদি আমি এদিকে একটি কর্ণ অঙ্কন করি, তখন কি হয়ে যায় না, এখানে এটা আর এটা কি দুইটাই কি সমান, সমান দুইটা ত্রিভুজে বিভক্ত হয়ে যায়। আর এই যে 90 ডিগ্রি যে কোণটা হয়, এই কোণটা সমান দুই অংশে কি বিভক্ত হয়, অর্থাৎ সমদ্বিখণ্ডিত হয়ে যায় কোণটা। তাহলে যদি পুরো কোণটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে আশা করি তাহলে এই কোণটার পরিমাপ কত হবে, আমরা জানি 45 ডিগ্রি হবে। 90-এর অর্ধ কত, 45, ঠিক আছে। তাহলে এটাও 45, অর্থাৎ এটাও 45, এটাও 45, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো মূর্ধন্য নম্বর। মূর্ধন্য নম্বর কি, ভাগ করার সময়
কোনো সংখ্যা বাহ্য থেকে নিচে কেটে নামানোর পর সংখ্যাটি যদি ভাজক থেকে ছোট হয় সেই ক্ষেত্রে সংখ্যাটি কত দিয়ে ভাগ করতে হবে, এরকম একটা আমরা ধারণা দিয়েছি। অর্থাৎ কোনো সংখ্যা যখন কাইটা নামায়, অর্থাৎ ধরো আমি যদি এরকম বলি, যেমন ধরো তুমি 3 দিয়ে, হ্যাঁ, এখানে তুমি কত 4 কে ভাগ করবা, ঠিক আছে, 4 কে ভাগ করবা, যেমন একবার গেলে কত 3, ঠিক আছে। সরি, আমি এখানে এইভাবে না, এইভাবে বুঝাই। ধরো 8 পরে কত 1, আমি এটাকে 8 দিয়ে ভাগ করব, ঠিক আছে। তাহলে আমি একবার যাই 8 দিলাম, এরপর হচ্ছে 1 কেটে নামাবো এখন। তাই এখন কি বলছিলাম, দেখো ভাগ করার সময়, হ্যাঁ, ভাগ করার সময় কোন সংখ্যা ভাজ্য থেকে নিচে, এই যেটা কিন্তু ভাজ্য, এটা ভাজ্য আর এটা ভাজক, কেটে নামানোর পর সংখ্যাটি যদি ভাজক থেকে ছোট হয়, অর্থাৎ এটা থেকে যদি এটা ছোট হয়, সেই ক্ষেত্রে সংখ্যাটিকে কত দিয়ে ভাগ করতে হয়, তাহলে কি 0 দিয়ে ভাগ করতে হয়। কত দিয়ে ভাগ করতে হয়? 0 দিয়ে। তার মানে হচ্ছে আমি বলছি, দেখো এখানে কি 0 হবে, আর এখানে কি 0 দিয়ে ভাগ করতে হবে। এরপরের অংশ কি এটা তো আমরা জানি, দশমিক বিন্দু দিয়ে ভাগফল মিলাইতে হবে, সেটা অন্য বিষয়। কিন্তু কোন সংখ্যা কাইটা নামানোর পর যদি ভাজক থেকে সেটা কি হয়, ছোট হয়, তাহলে আমরা কি করব, 0 দিয়ে ভাগ করব। ওকে, আশা করি বুঝতে পেরেছ। এরপর লক্ষ্য করো, ত নম্বর হচ্ছে কর্ণ কাকে বলে। উত্তর, চতুর্ভুজের বিপরীত শীর্ষবিন্দুর সংযোগকারী রেখাকে কর্ণ বলে। হ্যাঁ, চতুর্ভুজের বিপরীত শীর্ষবিন্দুর সংযোগকারী রেখাকে কর্ণ বলে। আমরা এখানে একটা চতুর্ভুজ দেখতে পাচ্ছি, আমরা এটা দেখেও চিন্তা করতে পারি, দেখো এই বিন্দু আর এই বিন্দু হচ্ছে বিপরীত, হ্যাঁ, শীর্ষবিন্দু, আর এই বিন্দু আর এই বিন্দু যোগ করলে যেই সংযোগকারী রেখাটা হবে সেটার নাম হচ্ছে কি কর্ণ। আবার এই বিন্দু আর এই বিন্দু যোগ করতে পারি, যোগ করলে যে রেখাটা হবে সেটার নাম হচ্ছে কি কর্ণ। তাহলে একটা চতুর্ভুজের কিন্তু দুইটি কর্ণ থাকে। এরপর লক্ষ্য করো, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে কিভাবে ছেদ করে। আমরা পঞ্চম শ্রেণীর বইয়ে পড়েছি রম্বসের কর্ণদ্বয় পরস্পর কিভাবে ছেদ করে, বর্গের কর্ণদ্বয় কিভাবে পরস্পর ছেদ করে। দেখো, হ্যাঁ, বর্গের সাথে রম্বসের একটা মিল রয়েছে, কি কর্ণের ক্ষেত্রে, ছেদ করার ক্ষেত্রে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে ছেদ করে। এখানে বানানটা ভুল হয়েছে, আবার বলছি, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে কিভাবে ছেদ করে, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে ছেদ করে। অর্থাৎ আমরা লক্ষ্য করো, এই যে মানে রম্বসটা আমরা অঙ্কন করলাম, রম্বসটা কিন্তু আমি একটু দেখো এইভাবে দিয়েছি। অর্থাৎ এটা দেওয়ার উদ্দেশ্য হলো যে, হ্যাঁ, রম্বসটা আমি ইচ্ছা করলে এইভাবে কিন্তু অঙ্কন করতে পারতাম। ধরো এটা একটা রম্বস, আমি এইভাবে না করে এইভাবে দিয়েছি, এই কোণাটা নিচের দিকে আর এই কোণাটা উপর দিকে আর এইভাবে। অর্থাৎ এইভাবে দেখলে বুঝবে, এইভাবে যখন আমি রম্বসটা অঙ্কন করলাম, হ্যাঁ, এইভাবে আমরা বলি কর্ণটা অঙ্কন করলাম রম্বসের, এইভাবে যখন আরেকটা কর্ণ অঙ্কন করলাম, যখন একটা কর্ণ আরেকটা কর্ণকে ছেদ করলো, এই যে এখানে যে ছেদটা করলো, হ্যাঁ, এই যে ছেদটা যে করলো এখানে, সেই ছেদ বিন্দুতে এই যে কোণগুলো আছে, এই যে একটা কোণ, এই যে একটা কোণ, সরি, এই যে একটা কোণ, এই যে একটা কোণ, দুইটা কোণ, এক এক দুই তিন চার, চারটা কোণ রয়েছে। এই চারটা কোণ যে আমরা এখানে রয়েছে, সেক্ষেত্রে আমরা কি করব, আমরা দেখো এই কোণগুলো 90 ডিগ্রি হয়েছে। তাহলে কি, আবার বলছি যে এখানে এটা একটি কর্ণ, এই যে আরেকটা কর্ণ, যখন একটা কর্ণ আরেকটা কর্ণকে, হ্যাঁ, এবার ছেদ করবে রম্বসের, সেক্ষেত্রে এই কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে ছেদ করবে। আচ্ছা, এখন বলতে পারো স্যার লম্বভাবে কিভাবে ছেদ করে, লম্ব কেমনে বুঝবো? যদি এই যে কোণটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে বুঝতে হবে এই রেখাটা, আহ, হ্যাঁ, এটারও এটা ভূমি আর এটা হচ্ছে কি লম্ব, ঠিক আছে, এটার উপর এটা কি লম্ব হয়েছে। আর যখনই লম্ব হবে তখন কি 90 ডিগ্রি হবে, যখনই 90 ডিগ্রি হবে তখন আমরা বলবো একটি আরেকটির উপর কি, হ্যাঁ, এটা এটার উপর কি লম্ব, অর্থাৎ এইটার উপরে এই বাহুটা হচ্ছে কি লম্ব, অথবা এই ভূমি আর এটা হচ্ছে কি লম্ব, এটা যদি ভূমি ধরি তাহলে এটা যদি লম্ব, অর্থাৎ এখানে কোনটা হবে কি 90 ডিগ্রি। তাহলে আমরা কি বুঝতে পারলাম,
রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে ছেদ করে। অর্থাৎ যখনই কেন লম্ব ছেদ করে, কারণ এই কোণগুলো কি 90 ডিগ্রি, কোণগুলো 90 ডিগ্রি। আশা করি বুঝতে পেরেছ। তাহলে আবার বলছি যে যে লম্বভাবে ছেদ করে কেন, রম্বসের কর্ণদ্বয় যখন একে অপরকে ছেদ করে তখন ছেদ বিন্দু যে কোণগুলো উৎপন্ন হয় 90 ডিগ্রি। যদি যেহেতু 90 ডিগ্রি হয় তার মানে তারা একে অপরকে লম্বভাবে ছেদ করে। যদি 90 ডিগ্রি না হয় তাহলে কিন্তু এটা আবার বলা যাবে না। তাহলে এই ক্ষেত্রে এই শর্তটা রম্বস এবং বর্গের ক্ষেত্রেও প্রযোজ্য। বর্গের কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে ছেদ করে, আবার রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে ছেদ করে। এরপর হচ্ছে ট্রাপিজিয়াম ও সামান্তরিকের মধ্যে একটি বাহুবিদে একটি পার্থক্য লিখো। বাহুবিদে অর্থাৎ ট্রাপিজিয়ামের 1 2 3 4টে বাহু রয়েছে, আবার এখানেও সামান্তরিক 1 2 3 4টি বাহু রয়েছে। এটা আর এটার মধ্যে পার্থক্য দাও। এই যে তীরচিহ্ন দ্বারা রয়েছে এটার মানেটা কি, এই বাহু আর এই বাহু কি সমান্তরাল। হ্যাঁ, আবার সামান্তরিক ক্ষেত্রে কি বলা আছে, এটা সমান্তরাল, আবার এটা সমান্তরাল। তাহলে ট্রাপিজিয়ামের হচ্ছে 1 জোড়া বাহু সমান্তরাল, আর সামান্তরিকের হচ্ছে 2 জোড়া বাহু সমান্তরাল। তাহলে আমরা এখানে যে একটি পার্থক্য সেটা কি পেলাম, ট্রাপিজিয়ামের 1 জোড়া বাহু সমান্তরাল আর সামান্তরিকের 2 জোড়া বাহু সমান্তরাল। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, এরপর হচ্ছে নম্বর, কতজন লোকের 32% সমান 32 জন লোক। দেখো 32% মানে 32 জন লোক। আচ্ছা, এরপর দেখো তাহলে কতজন লোকের, আমরা এই অবস্থায় যদি কোনো শূন্যস্থান বা কোনো সংক্ষিপ্ত, এখানে কিন্তু অনেক সময় শূন্যস্থান থাকতে পারে, ঠিক আছে, এক্ষেত্রে এখানে শূন্যস্থান থাকতে পারে, আবার অনেক সময় কতজন এভাবেও থাকতে পারে। তাহলে কতজন লোকের 32% সমান 32 জন লোক, এই সমস্যাটি সমাধানের জন্য ডান পাশে দেখো ব্যাখ্যাটা দেওয়া আছে। আমরা প্রথমে কি করব, মনে করি সংখ্যাটি খালি করো, অর্থাৎ এই যে এখানে কতজন লোক এটা আমার জানা নাই, এরকম যদি কোনো শূন্যস্থান হয় তাহলে আমরা এটাকে মোট ধরবো, মোট, এটাকে বলবো কি মোট। আর এটা পার্সেন্ট, পার্সেন্ট সারা সংখ্যা, এটার একটা সংক্ষিপ্ত নিয়ম আছে। তবে এই অবস্থায় আমরা কি করব, এটা মোট ধরবো। মনে করি সংখ্যাটি কি খালি ঘর, তাহলে খালি ঘর কতজন লোকের মানে খালি ঘর, অর্থাৎ এখানে একটা যদি সংখ্যা যদি খালি ঘর ধরি তাহলে খালি ঘর লোকের মানে কি, এখানে লোক বাদ দাও, এর মানে কি গুণ, আর পার্সেন্ট মানে কি 32% মানে কি 32% সমান, সমান মানে কি সমান, বা এখানে হলো থাকতে পারে, সমান কত 32। তাহলে খালি ঘর গুণ 32%, খালি ঘর গুণ 100/32, এটাকে বাঙালে 100/32 সমান 32 খালি ঘর সমান। হ্যাঁ দেখো এখানে এই এই যে 32টা এটা, আর এখানে বাম পাশের কোনো সংখ্যা যদি ডান পাশে যায় তাহলে আমরা জানি চিহ্নের পরিবর্তন হয়, অর্থাৎ বিপরীত জাতীয় চিহ্ন হয়। গুণ থাকলে ভাগ, যোগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে যোগ। তাহলে এখানে গুণ আছে, এ পাশে আসলে কি হবে, ভাগ হবে। 100/32 খালি ঘর 32, ভাগ চিহ্ন গুণ, আমরা জানি ভগ্নাংশ ভাগ করলে কি হয়, প্রথমটা যা আছে তাই থাকবে, ভাগটা কি গুণ হবে, আর এটা কি বিপরীত ভগ্নাংশ অর্থাৎ উল্টে যাবে। তাহলে নিচে 32, উপরে কত 100, 32 আর 32 কাটা দিলে কত 1, তার মানে কি 100 কে 100। এই হলো এখানে সমাধান। তাহলে কি 100 জন লোকের 32% সমান 32 জন লোক। এটাকে আমরা আরেকটু চিন্তা করতে পারি। আর যদি আমরা যেহেতু এই 1 নম্বর প্রশ্নের জন্য তোমার এখানে ব্যাখ্যা দেওয়ার কোনো প্রয়োজন নেই, কিন্তু আমি তোমাদের বোঝার সুবিধার্থে আমরা কি দিয়েছি। দেখো এখানে এই যে জায়গা একটু জিনিস লক্ষ্য করো, যদি তুমি কখনো সংক্ষেপে সমাধান করতে চাও তাহলে কি করতে হবে, এই যে পার্সেন্ট সারা সংখ্যাকে আমরা কি করব, এই যে এই পার্সেন্ট যুক্ত সংখ্যা দিয়ে ভাগ করবো, অর্থাৎ 32কে আমরা 32% দিয়ে ভাগ করব, তাহলে মোট পাবো। আমরা খেয়াল করবো এটা কি মোট। আবার বলছি 32কে আমরা পার্সেন্ট যুক্ত সংখ্যা দিয়ে ভাগ করবো, অর্থাৎ যেটা পার্সেন্ট নাই সেটাকে 32% দিয়ে ভাগ করবো। এখানে যাই থাকুক 32%, 20% যাই থাকুক, তাহলে 32% মানে কি 100/32। পরে ভাগটা কিভাবে করতে হয়, ভাগ চিহ্ন তুমি ভাগ করবা, ভাগ করে যে ফল পাবা সেটা হবে কি এই যে মানটা। আশা করি বুঝতে পেরেছ। দেখো এরপর হচ্ছে দন্ত নম্বর 3.03 কে শতকরায় প্রকাশ করো। এটার সমাধানটা কি, আমরা তো দেখো নিচে ব্যাখ্যা দেওয়া 3.03, এটাকে আমরা প্রথমে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। তার মানে কি 2 গর্ভামী দশমিক, আমি বলছিলাম
তিন গর্ভামি দশমিক থাকলে সহস্রাংশ, দুই গর্ভামি দশমিক থাকলে শতাংশ, এক গর্ভামি দশমিক থাকলে দশমাংশ। তাহলে দেখো এটা দুই গর্ভামি দশমিক আছে, তার মানে এটা শতাংশ। দশমিক তুললে হিসাব করে কত শতাংশ? 303 শতাংশ। 303 শতাংশকে ভগ্নাংশ লিখলে কত হবে? 100/303। তাহলে নিচে 100 মানে কি শতকরা, তাহলে শতকরা 100 থাকলেই শতকরা প্রকাশ বোঝানো হয়, তার মানে কি 303%। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। এতক্ষণ তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটি উপভোগ করার জন্য সবাইকে ধন্যবাদ। তোমাদের যদি ক্লাসটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই অবশ্যই লাইক দিবে অথবা কমেন্টস করবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।